পিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, অনেক বুলিশ ফোরকাস্ট আসছে যেহেতু ইন্টারেস্ট রেট সাইকেলটা রিভার্স করছে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ক্যাল বাংলাদেশের রিসার্চ অ্যানালিস্ট জনাব ফাহিম আল রায়হান। তারা ভেরি রিসেন্টলি আপনার দেশের টেক্সটাইল সেক্টর নিয়ে একটা রিসার্চ করেছে, আর কয়েক সপ্তাহ আগে তারা করেছেন ম্যাক্রো ইকোনমিক সেক্টরগুলোর উপরে। বেশ একটা বুলিশ সিনারিও দেখা যাচ্ছে এখানে, যে আপনার আশাবাদী হওয়ার মতো অনেক কিছু আমরা তার কাছ থেকে শুনবো। আর আরেকটি হচ্ছে, যদি সেই এক্সপেক্টেড একটা র্যালি আসে মার্কেটে, সেই মার্কেটে আমরা আসলে কিভাবে বিনিয়োগ করলে ম্যাক্সিমাইজ করতে পারবো। ফাহিম ভাই, স্বাগতম। থ্যাংক ইউ ভাই। ফাহিম ভাই, ক্যাল সম্পর্কে আমরা প্রথমে বলি যে শ্রীলঙ্কা বেসড এবং একটা রিজনাল গুড কোম্পানি, যে তারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ব্রোকারেজ সব কিছুই করছেন। ভালো ভালো রিসার্চ আপনারা করছেন। ম্যাক্রো ইকোনমিক যে ফোরকাস্টগুলো আপনাদের লাস্ট আমি 2 ইয়ার্স ফলো করছি, তো একটু যদি বিস্তারিত বলেন আপনাদের রিসার্চের মেথোডোলজি অ্যান্ড সম্পর্কে। ক্যাল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে একটা কমপ্লিট ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইকোসিস্টেম নিয়ে এসেছে। আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, স্টক ব্রোকারেজ এবং রিসার্চ, এই 4টা সার্ভিসেসই আমাদের আছে। আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং রিসেন্টলি লাস্ট 2 ইয়ার্সে $60 মিলিয়ন ওয়ার্থ অফ ট্রানজ্যাকশনস কমপ্লিট করেছে, যার মধ্যে মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনসও আছে। আমরা আমাদের স্টক ব্রোকারেজও ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং। আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ওয়েলথ ম্যানেজমেন্টের আন্ডারে আমরা মার্কেটকে আউটপারফর্ম করেছি, বোথ ফিক্সড ইনকাম অ্যান্ড ইকুইটি মার্কেটসে। আমরা বেয়ার মার্কেটের মধ্যেও ক্লায়েন্টদেরকে পজিটিভ রিটার্ন দিয়েছি, এবং আমাদের ফিক্সড ইনকামের রিটার্নও এফডিআর রেট থেকে 3-4% মতো আমরা হাই রিটার্ন করেছি। এবং আমাদের সব কিছুর কেন্দ্রেই মূলত আমাদের রিসার্চটা, আমাদের সব বিজনেস সেগমেন্টই রিসার্চ নির্ভর। আমরা ম্যাক্রো ইকোনমিক রিসার্চ এবং ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলগুলোর উপর নির্ভর করে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বিভিন্নভাবে অ্যাডভাইস করে থাকি। যেমন আমাদের রিসার্চ ফোরকাস্টগুলো গত 3 বছরই সবসময় অ্যাকুরেট হয়েছে আমরা যে ফোরকাস্টগুলো করে থাকি। এবং রিসেন্টলি আমরা অনেক বাংলাদেশের লার্জ কোম্পানিজ, কংগ্লোমারেটস, এমএনসিস, বিভিন্ন কোম্পানিজদেরকে আমরা এই রিসার্চের অ্যাসিস্ট্যান্সটা দিচ্ছি। তারা আমাদের রিসার্চের ফোরকাস্টগুলোর উপর বেস করে তাদের বিজনেসের প্ল্যানিং, এক্সপ্যানশন সবকিছু প্ল্যান করছে। দ্যাট মিনস কর্পোরেট ফাইন্যান্সে কাজ তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং টিম করছেই, এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, আমরা এইচএনআই, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, এবং হচ্ছে রিসেন্টলি আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানির প্রভিডেন্ট ফান্ডসও ম্যানেজ করছি। যে এই বছরের যে ম্যাক্রো ফোরকাস্ট, তার টেক অ্যাওয়েগুলো যদি আমাদেরকে বলেন, পরবর্তীতে আমরা আসবো যে আসলে আপনারা কেন এই ফোরকাস্টগুলো করছেন। হ্যাঁ, প্রথমত আমাদের এইবারের রিপোর্টের টাইটেলই ছিল যে আর উই পাস দ্য ওয়ার্স্ট, যে খারাপ সময়টাকে আমরা পার করে চলে এসেছি কিনা। তো আমাদের ম্যাক্রো রিপোর্টের যে 4টা কোয়াড্রেন্টে আমরা ফোরকাস্টগুলো করি, এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট এবং জিডিপি গ্রোথ, 3টা কোয়াড্রেন্টেই আমরা পাস দ্য ওয়ার্স্ট, আমরা সবচেয়ে খারাপ সময়টা পার করে চলে এসেছি। আমাদের এক্সচেঞ্জ রেট অনেক স্ট্রং, রেমিটেন্সেস এবং হায়ার এক্সপোর্টস এবং লোয়ার ইম্পোর্টসের কারণে আমাদের কারেন্ট অ্যাকাউন্টটা পজিটিভে চলে এসেছে। সো আমাদের এক্সচেঞ্জ রেটের উপর ওরকম কোনো ড্র্যাগ নেই। তারপর আমাদের ইনফ্লেশনটা আমরা এক্সপেক্ট করছি নেক্সট এই বছরের সেকেন্ড হাফে আমরা 6%-এর মধ্যে ইনফ্লেশন দেখতে পাবো। সো এখন 9% থেকে 6%-এ খুব শার্প একটা ড্রপ আমরা এক্সপেক্ট করছি, যেটাও অ্যাকচুয়ালি কনজিউমারের সেন্টিমেন্টকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করবে। আর সেই সাথে ইন্টারেস্ট রেটও যেহেতু ইনফ্লেশনকে ফলো করে, ট্রেজারি বিলের তো মূল রিস্কটা আপনার ইনফ্লেশনই। সো ইনফ্লেশন এত লো হলে ট্রেজারি বিলের রেটটা ওইটাকে ফলো করবে, এবং ব্যাংকের ডিপোজিট রেটও ওইটাকে ফলো করবে। বাট হাউএভার লেন্ডিং রেটটা আমরা দেখেছি যে ব্যাংক খুব দ্রুত অ্যাডজাস্ট করে না। ডিপোজিট রেট অথবা ট্রেজারি বিল রেট যেরকম আস্তে আস্তে করে, ফাস্টে করে, ব্যাংকরা রিপ্রাইসিংটা, লোনের রিপ্রাইসিংটা একটু স্লোলি করে থাকে আর কি। তো সেই হিসাবে হয়তো কিছুটা সময় লাগবে। সো এই বছরে আমরা 3টা মেজর ভ্যারিয়েবলের দিক থেকে পাস দ্য ওয়ার্স্ট হলেও ফার্স্ট কোয়ার্টারে আমরা জিডিপি গ্রোথ দেখেছি 1%। এখন আমরা যদি একটা 6 তলা বিল্ডিং এর সাথে তুলনা করি, 6% জিডিপি গ্রোথকে আপনাকে 6 তলা থেকে 1 তলায় ফেলে দেওয়া হলো, সেখান থেকে আপনি গ্রোথ আপনি দিচ্ছেন, আপনি গ্রো করছেন, কিন্তু আপনার এখনো স্টিল কিছু পথ বাকি আছে ওই জায়গায় রিকভার করতে। সো এই 1.8% ফার্স্ট কোয়ার্টারের জিডিপি গ্রোথকে আপনার অ্যাভারেজ করে একটা গুড জিডিপি গ্রোথে যেতে অ্যাকচুয়ালি সময়
কিছুটা লাগবে। আমরা এই বছর আসলে লাস্ট ইয়ার তো রিভাইজ জিডিপি গ্রোথ আমরা দেখলাম 4.2 4.3 টাইপের, আমরা এই বছর হয়তো 2.5-3% এরকম জিডিপি গ্রোথে দেখতে পাবো। বাট আমাদের মেইন মেসেজটা হচ্ছে যে মনিটারি পলিসি ইজ ওয়ার্কিং। আমরা দেখেছি ইনফ্লেশন যদিও এখনো 9%, মান্থ ওভার মান্থ বেসিসে কিন্তু ইনফ্লেশন টানা 3 মাস ধরে নেগেটিভ। আমরা কন্টিনিউয়াসলি টানা 3 মাস প্রাইসেস আমাদের রিডিউস করেছি। সো এটার বেসিসে আলটিমেটলি স্লো গ্রোথটা ইজ দ্য প্রাইস টু পে ফর ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। এখন ইনফ্লেশন যখন 6%-এ 6 মাস 7 মাস থাকবে, ওই সময়টায় আপনার ওয়েজেসও অ্যাকচুয়ালি ক্যাচ আপ করবে, তখনই আপনি আপনার কনজাম্পশনটাও রিজিউম করবেন। সো এই বছরের জন্য আমরা যদিও ভালো গ্রোথ দেখছি না, কিন্তু নেক্সট বছরে আমরা এক্সপেক্ট করছি যে কনজাম্পশন এবং সেই সাথে একটু পলিটিক্যাল সিচুয়েশনের আরও ক্ল্যারিটি আসলে, আনসার্টেনিটি একটু কমলে ইনভেস্টমেন্টও সেভাবে গ্রোথ চলে আসবে। সো নেক্সট ইয়ারে আমরা আবার একটা রিবাউন্ড এখান থেকে এক্সপেক্ট করছি। বাই দ্য এন্ড অফ ডিসেম্বর, অ্যাকচুয়ালি পিকআপটা মোটামুটি হবে, কিন্তু নেক্সট পুরো ফিসক্যাল ইয়ারটা যদি বলি FY25 যেটা হচ্ছে 2026-এর FY26 সরি 2026-এর জুন পর্যন্ত যেটা, সেই ইয়ারটা আমাদের এই বছর থেকে অনেক বেটার হবে ইন টার্মস অফ গ্রোথ। আচ্ছা, ডিসেম্বরের দিকে আপনার ধরেন ট্রেজারি বিল রেটটা কেমন এক্সপেক্ট করছেন? ট্রেজারি আমি আপনাকে রিসেন্টলি যেরকম বললাম যে আমরা ফিক্সড ইনকাম মার্কেটকে আউটপারফর্ম করতে পেরেছি। এটার একটা মেইন রিজন ছিল যে আমরা ট্রেজারি বন্ডগুলো 12%, 12.5% এই রেটে আমরা বন্ডগুলো বাই করে ফেলেছি। সো এখন আমরা অলরেডি বন্ডের রেট যখন 2-3% ড্রপ করে, সেখান থেকে আপনার 10-15%-এর মতো ক্যাপিটাল গেইন আপনার হয়ে যায়। তো আমরা এক্সপেক্ট করছি যে ইনফ্লেশন যেহেতু আরও একটা শার্প ড্রপ করবে, মার্কেট ওইটাকে আবারও একটা প্রাইসিং করবে। সো তখন আমরা আরও একটা ক্যাপিটাল গেইন এখান থেকে আরও পাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে। সো হয়তো 7-8% লেভেলে, 8% লেভেলে চলে যেতে পারে। কারেন্সি অ্যারাউন্ড যে আপনার এখন যে 24 যদি আমরা বলি ডিসেম্বর নাগাদ কোথায় থাকবে? এক্সচেঞ্জ রেটের উপর আমাদের যে মূল কারেন্ট অ্যাকাউন্ট যেটা ইমিডিয়েট আমাদের মার্কেটে রিফ্লেক্ট হয়, কারেন্ট অ্যাকাউন্টের উপর প্রেশারটা মার্কেটে আমরা ইমিডিয়েটলি দেখতে পাই, সেখান থেকে কোনো প্রেশার নেই, আমরা একটা ভার্চুয়াল ব্যালেন্সে আছি। কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডেট রিপেমেন্ট, এটা এখনো অনেক কিছুর উপর নির্ভর করছে, IMF এর ফান্ড আসা বিভিন্ন কিছুর উপর আসলে এই স্টেবিলিটিটা নির্ভর করে। তা সত্ত্বেও আমরা তেমন কোনো প্রেশার দেখছি না, এবং IMF এর ফান্ডও যদি চলে আসে তাহলে কারেন্সি এখান থেকে আসলে খুব বেশি ডেপ্রিসিয়েট করার কিছু নাই। এখন তো হয়তো কার মার্কেট 124-এর মতো আছে, এই 24, 25, 26, 27 এরকম এর মধ্যেই হয়তো এই বছরের শুরু মাসগুলোতে জুন পর্যন্ত থাকবে। এরপরে সর্বোচ্চ একটা ইমার্জিং মার্কেটের কারেন্সি 2% ডেপ্রিসিয়েশন আপনার এমনিতেই হয়ে যায় এক্সপোর্ট কম্পিটিটিভনেস বা বিভিন্ন কারণে, সেই হিসেবে সর্বোচ্চ হয়তো আপসাইড 130 পর্যন্ত হতে পারে বাই ডিসেম্বর এন্ড, বাট ভলাটিলিটি এখানে এক্সপেক্টেড না কারেন্ট ট্রেন্ডে। ইকুইটি মার্কেটে ফান্ড শিফট করার সাইকেলটা প্রচুর, আমরা দেখেছি টানা প্রায় 2 বছর ইকুইটি থেকে ফান্ড আউটফ্লো হয়েছে মোরলেস। আবার শিফট করার যে ট্রেন্ড, এটার সাইকেলটা কবে নাগাদ বা কি? হ্যাঁ, আমরা সবসময় বাংলাদেশ আমরা বলে থাকি যে আমরা আসলে আমাদের কোর হচ্ছে ম্যাক্রো। তো আমরা ইন্টারেস্ট রেট সাইকেলের সাথে মার্কেটের একটা অলওয়েজই ইনভার্স কোরিলেশন দেখি, এটা মার্কেটে এখন সবাই ফলো করে। তো আমরা লাস্ট 3 ইয়ার্সে মার্কেটে যে ডাউনটার্নটা দেখেছি, মার্কেট 2021-এর অক্টোবরের পর থেকে এই তো এখন টানা ডাউন ট্রেন্ডে আছে, তখন থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ইন্টারেস্ট রেটও আপ ট্রেন্ডে আছে। ঠিক ওই সময় থেকে ইন্টারেস্ট রেট যে আপ ট্রেন্ডে, ওইটা এখন জাস্ট সে তার আপ ট্রেন্ডটা শেষ করে মনে হচ্ছে একটু রিভার্স করছে। সো সেই হিসাবে এখনো যেহেতু আমরা ডাউন সাইড দেখছি যে এখনো ইন্টারেস্ট রেট আরও কিছু পড়ার জায়গা আছে, আমরা ইমিডিয়েটলি আরও ফান্ড আমাদের পোর্টফোলিওতে অ্যারাউন্ড 60% আমরা এখনো বন্ডে ইনভেস্ট করছি। সো বন্ড থেকে আমরা ক্যাপিটাল গেইনটা নিব। অ্যান্ড ইকুইটিতেও আমরা যেহেতু মার্কেট স্লোলি এখন লাস্ট এই বছরের মার্কেট যদি আমরা দেখি, এই বছরের মার্কেট কিন্তু একটা খুব ন্যারো আপসাইড এবং ডাউনসাইড রেঞ্জে ট্রেড হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট একটা অ্যাকুমুলেশন হচ্ছে। সো মার্কেট অ্যাকচুয়ালি একটা গুড মুভমেন্টে যাওয়ার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছে, এখন একটা অ্যাকুমুলেশন ফেজ সে কন্টিনিউ করছে আর কি। সো আমরা যেরকম বন্ডগুলো অ্যাকচুয়ালি ক্যাপিটাল গেইনগুলো এই মুহূর্তে আমরা যদি দেখি, বন্ড আমরা এখন পারচেস করলে 17-18% ক্যাপিটাল গেইন সহ আমাদের রিটার্ন এনশিওর। সো যেহেতু আমরা HNI এবং আমরা একটা লার্জ ফান্ড ম্যানেজ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা লিকুইডিটিটা খুঁজবো।
সো বন্ডে আপনার রিলেটিভলি লিকুইডিটিটা বেটার। সো আমরা ওইটা ওখান থেকে সেল অফ করে দিয়ে যখন আমরা দেখবো যে মার্কেটেও লিকুইডিটিটা ইমপ্রুভ করছে, তখন আমরা হচ্ছে ফান্ডগুলা এই বছরের মধ্যেই শেষের দিকেই আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি রেটস যেরকম ফল করতে থাকবে আমরাও অ্যালোকেশনটা ইনক্রিজ করতে করতে নেক্সট ইয়ারের দিকে হয়তো আমরা এই 60-40 এটাকে রিভার্স করে ফেলবো স্টক ইকুইটিতে, বা আরও বেশি পোর্শন আমরা ইকুইটিতে নিয়ে যাব। এবং আমাদের মতো আমরা এক্সপেক্ট করি যে ফান্ডের ওভারঅল মার্কেটেরও ইকুইটিতে ফান্ড অ্যালোকেশন বা লিকুইডিটি মুভমেন্টের ডিরেকশনটা এরকমই হবে। আচ্ছা, তো আমাদের তো আই মিন ইন্ডেক্সে পজিশন নেওয়া যায় না, তারপরেও যদি ইন্ডেক্সে আপনার একটা বিশ্লেষণ আমি দেখেছি যে আপসাইড কতটা আর কি নেক্সট 1-1.5 বছরে ইকুইটিতে, হ্যাঁ এটা সম্পর্কে যদি একটু বলেন। এখন এক্ষেত্রে আমরা একটা সিনারিও যদি কেস স্টাডি যদি দেখি আমাদের প্রতিবেশী দেশগুলোর, তো শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কেস স্টাডিটা যদি দেখি, তাদের ইনফ্লেশন অনেক হাই লেভেলে ছিল, সেখান থেকে ইনফ্লেশন এখন দুই দেশেরই খুবই লো লেভেলে আছে। শ্রীলঙ্কাতে তো এখন নেগেটিভ ইনফ্লেশন চলছে। সো এই আপসাইড থেকে ডাউন সাইড ইনফ্লেশনের পিক থেকে বটম এর মধ্যে কিন্তু ওই দুই দেশের মার্কেটে 100% প্লাস রিটার্ন দিয়েছে। সো আমরাও একটা লং পিরিয়ড পরে আমাদের যে নর্মাল রেট অফ ইনফ্লেশন সেই লেভেলের ইনফ্লেশনের দিকে বছরের সেকেন্ড হাফের দিকে যাচ্ছি। সো সেই হিসাবে ইন্টারেস্ট রেটও আপনার ইনফ্লেশনকে ফলো করবে। সো ওই সময় মার্কেটে তখন মুভমেন্টটা তখন শুরু হবে। সো ইন্ডেক্সের রিটার্ন আমরা এখান থেকে 30-40% ইজিলি এক্সপেক্ট করতে পারি, কিন্তু আপসাইডে এটা র্যালি কন্টিনিউ করলে যখন প্রপার লিকুইডিটি মার্কেটে আসবে তখন এটা অ্যাকচুয়ালি হাই রেঞ্জে 7,000 প্লাস ইজিলি পসিবল। ইয়েস। আচ্ছা, আমরা এবার আপনার টেক্সটাইল রিপোর্টে আসি। টেক্সটাইল খুব খারাপ একটা সময় পার করেছে, আবার দেন কয়েকটা যেগুলো ব্রুচি তারা ভালো করেছে টাফ টাইমেও। এছাড়া মোটামুটি অনেক কোম্পানি, ছোট মাঝারি কোম্পানি তো আপনার মানে নেগেটিভ ইপিএস এর ছড়াছড়ি ছিল, সেখান থেকে আপনারা একটা টার্ন অ্যারাউন্ড দেখছেন। একটু এই রিপোর্টের বিস্তারিত যদি বলেন। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের প্রথম যেটা কমেন্ট সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট অ্যাকচুয়ালি আমাদের 2023-24 যে অর্থ বছর, সেই অর্থ বছরই আসলে তার আগের অর্থ বছর থেকে 6% ডিগ্রোথ ছিল। আমাদের এক্সপোর্টের ডেটা যে ইপিবি রিভাইজ করে তারপরে আমরা এই জিনিসটা দেখতে পাই যে অ্যাকচুয়ালি আমাদের ওই ফিসক্যাল ইয়ারে এক্সপোর্ট ডাউন ছিল। কারণ হচ্ছে তখন ইউএস এবং ইউরোপে হাইয়েস্ট ইনফ্লেশন পিরিয়ড চলছিল। এরপর ওখান থেকে ওদের ইনফ্লেশন অ্যাকচুয়ালি আমাদের এই কারেন্ট ইয়ারের 6 মাসে ওদের ইনফ্লেশন অনেকটা কমে এসেছে। এই সময় ওদের কনজিউমার সেন্টিমেন্টও ইমপ্রুভ ছিল। রিসেন্টলি একটু ট্যারিফসের কারণে একটু হিট খেয়েছে, বাট এই সময় কনজিউমার সেন্টিমেন্টটাও বেটার ছিল। সো এই কারণে আমরা দেখতে পেয়েছি যে অ্যাপারেল কোম্পানিগুলোর তারা হাইয়েস্ট গ্রোথটা দিয়েছে এই সময় এক্সপোর্টে। স্পিনিংরাও যেহেতু অ্যাপারেলের সাপ্লায়ার, তারাও ভালো গ্রোথ পেয়েছে। এবং কটন প্রাইসেস যেহেতু অনেক লো, অ্যাপারেল কোম্পানিগুলো তাদের মার্জিনও এক্সপানশন করার সুযোগ পেয়েছে। অনেক কোম্পানি লসে ছিল, মেজরিটি অফ দ্য কোম্পানিজ এখন প্রফিটে চলে এসেছে। সো ওভারঅল সেক্টরের জন্য জিনিসটা একটু পজিটিভ। এবং গোয়িং ফরওয়ার্ড হচ্ছে যে রিসেন্টলি ফরেন মার্কেটে কনজিউমারদের একটু সেন্টিমেন্টের একটু ভলাটিলিটি দেখা যাচ্ছে, বাট যেহেতু ইউএসের ট্যারিফ এবং এগুলোর কারণে ইনফ্লেশনের এক্সপেকটেশন বাড়ছে, সো ওদের মার্কেটে ফেডারেল রিজার্ভও প্রবাবলি একটা ফাস্টার রেট কাটে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে ফেডারেল রিজার্ভের রেট কাট হলে ওদের ইন্টারেস্ট রেট কমে গেলে ওদের পারচেসিং পাওয়ারও, ফরেনারদের পারচেসিং পাওয়ারও ইনক্রিজ হবে। তো সেই অনুযায়ী আবার আমাদের অ্যাপারেলের ডিমান্ডও ওদের বেশি থাকবে। এবং সেই সাথে টেক্সটাইল কোম্পানিগুলো তো মোস্টলি লেভারেজড, অনেকেই 50% প্লাস লেভারেজ আছে। সো যাদের অ্যাকচুয়ালি শর্ট টার্ম লোনের কনসেন্ট্রেশনটা বেশি, সেই কোম্পানিগুলো খুব দ্রুত হচ্ছে যখন ইন্টারেস্ট রেটটা রিপ্রাইসিং হবে বছরের শেষ দিক থেকে হয়তো আমরা এরকম লেন্ডিং রেটের ডিক্লাইনটা দেখতে পারি। তো তারা তাদের শর্ট টার্ম লোনের এক্সপেন্ডিচারটা অনেকটা কমিয়ে আনতে পারবে। সো অনেক কোম্পানি এখান থেকে অ্যাকচুয়ালি তার বিজনেস সিচুয়েশনকে টার্ন অ্যারাউন্ড করার সুযোগ আছে। আচ্ছা, টেক্সটাইলে আসলে বিভিন্ন ধরনের কোম্পানি আছে। কিছু কোম্পানি আছে যে তাদেরকে বলা হয় যে ব্যারোমিটার দ্য সেক্টর, এরকম কোম্পানিও লিস্টেড আছে। আবার কিছু কোম্পানি আছে তাদের যে ডুইং বিজনেসের ক্যাপাসিটি বলি কিংবা তাদের রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টিগ্রিটি বলি, দুটো নিয়েই সমস্যা আছে। তো এখন যে আপনার যে বিশ্লেষণ সেটি আমরা হয়তো প্রথম ক্যাটাগরির সাথে থাকলো, কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে যে কোম্পানিগুলো আছে কেউ কেউ বলছেন যে এগুলো হচ্ছে ওভারসোল্ড অ্যাটলিস্ট, হ্যাঁ, তাদের যে ডিসক্লোজড এনএভি তার চাইতে অনেক কমে ট্রেড হচ্ছে।
এই কোম্পানিগুলো সম্পর্কে আপনার এখনকার মূল্যায়ন কি? হ্যাঁ, এখন ওই কোম্পানিগুলো অবশ্যই একটু রিলেটিভলি হায়ার রিস্ক। সো ওইটা হলে আপনাকে অবশ্যই জিনিসটা ভালো মতো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোম্পানি যে সিচুয়েশনটা আছে এটা কি ওর লেভারেজ বেশি হওয়ার কারণে, নাকি ওর বিজনেসই ঠিকমতো নাই, নাকি ও যা রিপোর্ট করে ওর সেলস অনেক বেশি ফল করে গেছে, কি কারণে অ্যাকচুয়ালি ও এই সিচুয়েশনে এসেছে। যদি ও অনেক হাই লেভারেজড হয়ে থাকে, যে ও এই রিসেন্টলি লেভারেজের কারণে ও হায়ার ফাইন্যান্স কস্ট বেয়ার করতে করতে ও লসে চলে গেছে, তাহলে আপনার ওটাকে দেখা উচিত। কারণ ওর তো সামনের লোন রিপ্রাইসিং হয়ে রেট টেট কমে ও আবার সিচুয়েশনটা ইমপ্রুভ করতে পারে, কিন্তু কারো যদি বিজনেসই না থাকে তাহলে কিন্তু আপনার ওইটা দেখেও তো লাভ নাই। সো ওইভাবে করে আপনাকে কেস স্পেসিফিক ধরে তখন দেখতে হবে এই টু রিস্কিয়ার স্টকগুলোর ক্ষেত্রে। আচ্ছা, টেক্সটাইলে যদি আপনার টপ 3 পিক বলি। হ্যাঁ, টপ 3 অবশ্যই আমরা যে স্টকগুলোতে মাল্টিপল বেসিসে যারা চিপে আছে এবং যারা হচ্ছে মোটামুটি সেক্টরের লিডার, লিকুইডিটি যে স্টকগুলোতে বেটার, ওই স্টকগুলো আমরা প্রেফার করি। আমরা এর মধ্যে হচ্ছে মতিন স্পিনিং, স্কয়ার টেক্সটাইল, মালিক স্পিনিং, এই কোম্পানিগুলোই দেখছি। আচ্ছা, আর ব্যাংকিং সেক্টর যা আপনার ডিসকাশনে ছিল যে যেটাকে বলা হচ্ছে যে আপনার ফ্লাইট টু কোয়ালিটি, যে আপনার ডিপোজিট একটা উইক ব্যাংক থেকে উইথড্র করে আপনার ভালো ব্যাংকগুলোতে দেওয়া, এবং আমাদেরও রিপোর্ট হয়েছে যে যে স্ট্রং ব্যাংকগুলো তারা এরকম একটা টাফ টাইমেও দেখা যাচ্ছে যে রেকর্ড পরিমাণ ডিপোজিট গ্রোথ হচ্ছে আর কি। তো তাদের ডিভিডেন্ডের মৌসুম আসছে, ইভালুয়েশন, ভ্যালুয়েশন। এই মুহূর্তে আমাদের ব্যাংকিং সেক্টরটা ওয়ান অফ দ্য মোস্ট প্রিফার্ড সেক্টরস। এখানে ব্যাংকিং সেক্টর বলতে অবভিয়াসলি ওভারঅল ব্যাংকিং সেক্টর না, এখানে স্পেসিফিক কিছু কোম্পানিজ আমাদের চয়েস আছে। কারণ আমরা যদি রিসেন্টলি ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ভলাটিলিটি বা এনপিএল এর সিচুয়েশন এগুলো দেখি, মোস্ট অফ দ্য এনপিএল 20% এনপিএল রেশিও এখন কারেন্টলি আমাদের, কিন্তু এটা কিন্তু ভেরি কনসেন্ট্রেটেড টু সাম politically affiliated or state-owned banks, very concentrated. Otherwise বাকিরা কিন্তু কিছু স্ট্রং ব্যাংকস কিন্তু তাদের স্ট্যান্ডার্ডস এবং কনফিডেন্সের কারণে, পাবলিক কনফিডেন্সের কারণে তারা আরো যেটা বলছিলেন যে গ্রো করছে, আরো যে ডিপোজিট তারা আরো পেয়েছে, সেক্টরের ডিপোজিটটা অ্যাকচুয়ালি রিঅ্যালোকেট হয়েছে তাদের দিকে। সো এই ব্যাংকগুলো তারা হচ্ছে খুবই ভালো লিকুইডিটি সিচুয়েশনের মধ্যে আছে। এবং আমরা রিসেন্টলি যে ইন্টারেস্ট রেটের একটা ড্রপ দেখেছি, এটা ওয়ান অফ দ্য রিজন যে ব্যাংকগুলো এত লিকুইড সিচুয়েশনে আছে, উল্টা আপনার ক্রেডিটের কোনো ডিমান্ড নেই, প্রাইভেট ক্রেডিটের ডিমান্ড নেই। যেহেতু আমরা বলছিলাম যে ইকোনমিক গ্রোথ তো অ্যাকচুয়ালি স্লো থাকবে, টাইটনিং পলিসির জন্য আপনার স্লো গ্রোথটা বেয়ার করতে হবে। সো ক্রেডিটের ডিমান্ড নেই, সে তার এক্সেস লিকুইডিটি ট্রেজারি বিলসে চ্যানেল করে রেট স্টেটস পড়ে গেছে। তো সে এখান থেকে যেমন সে ইন্টারেস্ট ইনকাম অলরেডি সে অনেক হাই রিপোর্ট করছে, তার কিন্তু সিমিলারলি ক্যাপিটাল গেইনও অনেক হবে। সো নেক্সট ইয়ার অনওয়ার্ডস সে তার কোয়ার্টারগুলোতে সে হাই ক্যাপিটাল গেইনগুলো বুক করে সে তার ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম এগুলো অনেক ইনক্রিজ করবে। এবং সেই সাথে যেটা বলছিলাম যে লেন্ডিং রেটের যে রিপ্রাইসিং, ইনফ্লেশন পড়ার সাথে সাথে ডিপোজিট রেট হয়তো সে দ্রুত কমিয়ে দিতে পারে, কারণ তখন যে ডিপোজিটর সে চিন্তা করবে আমার ইনফ্লেশনকে বিট করলেই হচ্ছে। কিন্তু অ্যাজ এ ব্যাংক সে দেখা যায় সবসময় ফুল ওই পেসে সে রিডিউস করে না। সো এক্ষেত্রে তার ইন্টারেস্টের মার্জিনটাও, লেন্ডিং আর ডিপোজিটের যে মার্জিনটা, এইটাও ইনক্রিজ হবে। সো সেই হিসাবে ইনভেস্টমেন্ট ইনকাম এবং যে আপনার অপারেটিং ইনকাম বোথই অ্যাকচুয়ালি ভালো হওয়ার কিছু সুযোগ আছে। এবং স্পেসিফিক ব্যাংকরা যারা অ্যাকচুয়ালি স্ট্রং ব্যাংকস অনলি, স্ট্রং ব্যাংকস, ইয়েস, ওয়েল গভর্নড ব্যাংকস। আচ্ছা, আর আমাদের যে এমএনসি এন্ড লোকাল ব্লু চিপস, এমএনসি এন্ড লোকাল ব্লু চিপের মধ্যে এক্ষেত্রে আমরা বিভিন্ন স্টাডি করেছি। তো ব্যাংক তো আমাদের বিভিন্ন অবভিয়াসলি ডিরেক্ট ম্যাক্রো রিজনসে আমাদের চয়েস। এছাড়া হচ্ছে কিছু সেক্টর টাইমিং দেখা যায়, যেমন হচ্ছে যখন ইন্টারেস্ট রেট পড়া শুরু হয় তখন দেখা যায় যে পিক থেকে, ইন্টারেস্ট রেটের পিক হওয়ার পর থেকে 7 মাসের মধ্যেই দেখা যায় কনজিউমার কোম্পানিগুলো সবার আগে দেখা যায় তারা বিজনেসের গ্রোথ ফিল করা শুরু করে। এর 12 মান্থসের মধ্যে গিয়ে তারা পিক গ্রোথটা পায়। এবং আমরা রিসেন্টলি অনেক এফএমসিজি কোম্পানির সাথে কথা বলেছি, তারা অলরেডি দেখছে যে তাদের বিজনেসের রিভার্সালটা বা গ্রোথটা শুরু হয়েছে। তো এরপরে দেখা যায় যে নেক্সট ফেজে টেলিকমরা একটু বেটার পারফর্ম করে, ডিসক্রিশনারি এদের একটু সময় লাগে, কনস্ট্রাকশন এদের একটু সময় লাগে। সো ইমিডিয়েটলি ব্যাংকের পরে আমরা টেক্সটাইল তো আছে, এরপর কনজিউমার সেক্টরগুলোতে হয়তো আমরা অ্যাসেট অ্যালোকেট করব, দেন টেলকোস, এরকম
ভাবে আমাদের বিভিন্ন স্টাডিজ আছে, ওই সাইকেল অনুযায়ী ওকে আমরা আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকেও সেক্টর রোটেট করব। আচ্ছা, দ্যাট মিনস যে স্টক মার্কেটে টার্ন অ্যারাউন্ড যাকে বলে, হ্যাঁ। যেটা আমরা কনফিডেন্টলি আমরা পজিশন নিতে পারি, এটা আপনি কবে থেকে এক্সপেক্ট করছেন? হ্যাঁ, এখন যার ইনভেস্টমেন্ট, এটা আপনার ইনভেস্টমেন্ট হরাইজন আর হচ্ছে রিস্ক অ্যাপেটাইট, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছে। যদি আপনার এরকম হয় যে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন অনেক ছোট, 6 মাস, তাহলে আপনার অবশ্যই ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা উচিত, কারণ আপনি 6 মাসের মধ্যে এখানে 17-18% রিটার্ন সার্টেনলি পাবেন। কিন্তু আপনার যদি ইনভেস্টমেন্ট হরাইজনটা 15 to 18 মান্থসের হয়, তাহলে আপনি, আমরা যে স্ট্র্যাটেজিটা বলেছি, গ্র্যাজুয়ালি কিছু বন্ডস পারচেস করতে পারেন 60-40-তে, দেন আপনি প্রতি পার্সেন্ট ইন্টারেস্ট রেট ড্রপের সাথে সাথে আপনি 10% আপনার ইকুইটি ইনক্রিজ করে ফেলেন। বাই ইয়ার এন্ড আপনি আপনার পোর্টফোলিও 70-80% ইকুইটি করে ফেলতে পারেন। কারণ হচ্ছে ইন্টারেস্ট রেটের সাথে আপনার মার্কেটে ভ্যালুয়েশনটাও ডিপেন্ড করে। এখন হাই ইন্টারেস্ট রেট সিচুয়েশনে, ইন্টারেস্ট রেট যদিও এখনও 11% ট্রেজারি বিল রেটটা আছে, হিস্টোরিক্যাল অ্যাভারেজ হচ্ছে 7.5, সো এখান থেকে আরও ডাউন সাইড আছে। এখন যেহেতু এই ইন্টারেস্ট রেটে মার্কেট 9P-তে ট্রেড হচ্ছে, মার্কেটের ইন্টারেস্ট রেট আরও ফল করলে মার্কেটের পি তখন 13, 14, 15, 16 টাইমস হয়ে যাবে। সো তখন আপনার পজিশনটা ওইভাবে নিতে হবে, এবং যখন মার্কেট র্যালি হবে তখন হচ্ছে আপনার একটু রিস্কটাও তখন ইনক্রিজ করতে হবে। যেমন এই মার্কেটে বা একটু স্লো মার্কেটে আপনার সবসময় ডাউন সাইড কম এরকম স্টকে আপনি যদি থাকেন, আমি যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরের উদাহরণ দিই, সো ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনি হচ্ছে স্কয়ার ফার্মাতে থাকলেন, কিন্তু যখন মার্কেটটা র্যালিতে থাকবে বা আপওয়ার্ডে থাকবে, তখন আপনার রিটার্নটা ম্যাক্সিমাইজ করার জন্য আপনাকে হাই বিটা স্টকগুলোতে এক্সপোজার বাড়াইতে হবে। সাপোজ অ্যাকমি ল্যাব, ইবনে সিনা, আপনি স্কয়ার ফার্মাও রাখলেন কিন্তু ফুল পোর্শন রাখলেন না, অ্যাকমি ল্যাব, ইবনে সিনা এদেরকেও দিয়ে দিলেন, তখন আপনি হাই মার্কেটে ফুলি রিটার্নটা আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন। এখন হাই বেটা স্টক সম্পর্কে যদি একটু ভেঙে বলেন। হাই বেটা বলতে হচ্ছে যাদের আপসাইড ডাউনসাইড দুইটাই একটু কম থাকে মার্কেটের তুলনায়। যেমন মার্কেট যদি খুব বেশি 10% রিটার্ন দেয়, স্কয়ার ফার্মার রিটার্ন দেখা যায় মার্কেটের সমান। কিন্তু অন্য যে এগুলো হাই বিটা বলতে আমি বুঝাচ্ছি যে মার্কেট 10% বাড়তেছে কিন্তু ওই স্টকগুলো 20%, 30% আচ্ছা, দ্যাট মিন্স মার্কেটের চাইতে তারা বেশি মুভ করে, মার্কেটের চেয়ে একটু বেশি মুভ করে, তারা একটু কিছুটা লোয়ার ক্যাপ হয়, মিড ক্যাপ হয়, এই রেঞ্জের হয়ে থাকে আর কি। তো তখন হচ্ছে যে আপনি বলছেন ইন এ বুল মার্কেট, তখন আমাদের হাই বেটা স্টকগুলোতেও যাওয়া উচিত। ইয়েস, হ্যাঁ। তো না, আদারওয়াইজ হচ্ছে আপনার রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে চাইলে হাইয়েস্ট আপনি মার্কেটের সমানে রিটার্ন পাবেন, এবং স্পেসিফিক্যালি যদি আপনার বড় ফান্ড হয়ে থাকে বা ইনস্টিটিউশনাল ফান্ড হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি মার্কেটের রিটার্নকে বিট করা তখন টাফ হবে। তখন আপনার একটু হাই বিটা স্টকগুলোতে গিয়ে অ্যাকচুয়ালি আপনার রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাই, আমরা প্রোগ্রাম শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ ভাই। দর্শক, আমরা ফাহিম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম মূলত ক্যাল আসলে ম্যাক্রো ইকোনমিক যে শিফট, সেগুলোর উপরেই ভিত্তি করে তারা ইনভেস্টমেন্টটা করে, অ্যান্ড দে আর সাকসেসফুল দেয়ার। এটা এই ইকুইটি থেকে শিফটিং টু আপনার যে ফিক্সড ইনকাম, সেখান থেকে আবার যে একটা সময় আসছে যেখানে তারা আবার ইকুইটিতে ফিরবেন বলে এক্সপেক্ট করছেন, সেদিক থেকে। আর শেষ দিকে যে কথাটি তিনি বলছিলেন যে প্রত্যাশিত যে বুল মার্কেট, সেখানে ম্যাক্সিমাইজ করার জন্য কিছু টাকা, যেটা হয়তো আমরা খুব ডিফেন্সিভ ওয়েতে যে ব্লু চিপ অ্যান্ড লো বিটা যে স্টেবল স্টকগুলোতে, সে স্কয়ার ফার্মা খুব বাড়ছেও না কমছেও না এই ধরনের স্টক, সেখান থেকে কিছুটা পরের লেয়ারে গিয়ে একটু হায়ার বেটা স্টক, যেগুলো হায়ার বেটা মিনস যে ইন্ডেক্স যদি আপনার তিনি বলছিলেন 10% বাড়ে, সেখান থেকে 20% বাড়বে হয়তো শেয়ারটার দাম, এই ধরনের শেয়ারে কিছুটা রিস্ক নেওয়ার চেষ্টা করলে তখন হচ্ছে যে রিটার্ন ম্যাক্সিমাইজ করা যাবে, বিনিয়োগ হোক নিরাপদ। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।